হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু হোয়াট ইজ ফিজিক্স। আজকে আমরা দশম শ্রেণীর আলোর যে চ্যাপ্টার আছে সে আলো চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। ওকে, তো দেখো, দশম শ্রেণীর সিলেবাসে যাওয়ার আগে কতগুলো জিনিস আমরা একটু রিভাইজ করে নেব, যাতে আমাদের দশম শ্রেণীর সিলেবাস বুঝতে সুবিধা হয়। তো চলো, আজকে মেনলি আমরা আলোর প্রতিফলন যে জায়গাটা আমরা এর আগের ক্লাসগুলোতে দেখে এসেছি, বিশেষ করে এইটের কথা বলছি, এইটে আমরা অলরেডি দেখেছি। আমরা জাস্ট চেষ্টা করব একটু সেগুলোকে রিভাইজ করে নেওয়ার আজকের ক্লাসে। দেন আমরা নেক্সট ক্লাস থেকে যে 10th বা দশম শ্রেণীর যে আলোর সিলেবাস, ওকে, সেই সিলেবাসের অ্যাকর্ডিংলি আমরা ক্লাস করব। ঠিক আছে, তো চলো আমরা দেখি আলো। আচ্ছা, প্রথম কথা হলো, তোমরা আমাকে বলো যে আলো অ্যাকচুয়ালি কি? আলো মানে আমরা কি বুঝি? দেখো, তোমরা সবাই জানো আলো হলো একটা শক্তি, যে শক্তি আমাদের দেখতে বা আমাদের দেখতে সাহায্য করে, বা আমাদের সামনে থাকা কোনো বস্তুকে আমরা অতি সহজেই দেখতে পাই। তো আলো কি করে? আলো যখন আমাদের চোখের মধ্যে আসে তখন আমাদের একটা অনুভূতির সৃষ্টি হয়, যে অনুভূতি আমাদের সামনে থাকা কোনো বস্তুকে আমাদের দেখতে কি করে? সাহায্য করে। ওকে, তো আমরা খুব সিম্পল ভাষায় বলতে পারি যে আলো এক প্রকার শক্তি, যে শক্তি আমাদের চোখের প্রবেশ করার সঙ্গে সঙ্গে আমাদের মধ্যে একটা অনুভূতির সৃষ্টি করে, যে অনুভূতি আমাদের সামনে থাকা কোনো বস্তুকে দেখতে সাহায্য করে। ঠিক আছে, দেখো, আলোর যে একদম ফান্ডামেন্টাল, একদম প্রাথমিক যদি আমরা একটা ধর্ম দেখি, তাহলে আলো সবসময় কি হয়? সরলরেখা বরাবর চলে। ওকে, আলো সরলরেখা বরাবর চলে। হ্যাঁ, আলো অবশ্যই কি করবে? তার কি বলবো, যে পথ সেটা পরিবর্তন করবে বা চেঞ্জ করবে যদি তার সামনে কোনো বস্তু আমরা রেখে দিই। ঠিক আছে, যেমনটা আমরা আলোর প্রতিফলনের ক্ষেত্রে দেখেছিলাম। ঠিক আছে, তো আজকে আমাদের আলোর প্রতিফলন নিয়েই আলোচনা। সো আমরা ইন ডিটেলে আলোর প্রতিফলনকে এই ক্লাসে আমরা ডিসকাস করব। ঠিক আছে, তো চলো দেখি আমরা। দেখো, আলোর প্রতিফলন বলতে আমরা কি বুঝি সেই জায়গাটা আগে আমাদের ক্লিয়ার হওয়া উচিত। দেন আমরা তখন আমাদের যে ইনডেপথ সিলেবাস, সেই সিলেবাসে যাচ্ছি। তো আলোর প্রতিফলন বলতে এটাই বোঝায় যে আলো যখন কোনো বস্তুর উপর পড়ে বা কোনো তলের উপর পড়ে, আলো কি করবে? আবার যে মাধ্যম থেকে গেছে সেই মাধ্যমেই ফিরে আসবে। আলোর এই ধর্মকে আমরা কি বলি? প্রতিফলন বলি। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এই যে কালো, এটা হলো একটা তল। ঠিক আছে, এটা হলো একটা তল। আর যেসব সাদা কালার দিয়ে আমরা লাইট, বা এটা 6 নাম্বার, তো 1 2 3 4 5 6 এভাবে যতগুলো দেখো সাদা কালারের লাইট আছে বা আলো আছে, সেগুলো কি করছে? এই কালো তলে পড়ছে। ওকে, অ্যান্ড কালো তলে পড়ার পর সেগুলো কি হচ্ছে? আবার প্রতিফলিত হয়ে যাচ্ছে। আর প্রতিফলিত হয়ে যাওয়ার জন্য আমরা কি পাচ্ছি? যেমন ধরে নাও এ বি সি ডি ই এফ জি, এতগুলো কি পাচ্ছি? আমরা প্রতিফলিত রশ্মি আমরা পাচ্ছি। তো কি হলো দেখো, এখানে যদি আমি বলি যে এই ছিল আমাদের এ মাধ্যম, তাহলে এখানে কি আমি বি মাধ্যম বলবো? না, এটাও হলো আমাদের এ মাধ্যম। তাহলে প্রতিফলন হলো সেটাই যেখানে আমরা দেখি যে লাইট আপতিত হচ্ছে, আবার লাইটের প্রতিফলন হচ্ছে। এই দুটো ঘটনাই যখন আমরা একই মাধ্যমে দেখব, তখন সেটাকে আমরা বলে থাকি কি? আলোর প্রতিফলন। ঠিক আছে, আশা করি সববার ক্লিয়ার হয়ে গেছে। তো চলো আমরা নেক্সট দেখি। দেখো, আলোর প্রতিফলনের সূত্র। এই আলোর প্রতিফলনের সূত্র খুব ইম্পর্ট্যান্ট, যেটা আমাদের 10th ক্লাসের যে সিলেবাস আছে সেই সিলেবাসে কিন্তু আমরা ব্যবহার করব। আমাদের তো সিলেবাস গোলীয় দর্পণ, তাই না? তো আমরা এখন যেটা দেখছি সেটা হলো সমতল দর্পণের জন্য। আর এই সমতল দর্পণের যে কনসেপ্ট,
যে জ্ঞান, সে জ্ঞান আমরা কিন্তু আমাদের কোথায় গোলীয় দর্পণে ইউজ করব। তো সমতল দর্পণের আলোর যে প্রতিফলন, সেটা কিন্তু আমাদের মধ্যে সেই জ্ঞান বা সেই কনসেপ্ট আমাদের মধ্যে থাকা খুবই জরুরি বলেই আমি আজকের ক্লাসটা তোমাদের রিভিশনের জন্য দিচ্ছি। ঠিক আছে? তো চলো, আলোর মেনলি আমরা সবাই জানি, এমনটা নয় যে আমরা কেউ জানি না। আলোর মেনলি কি বলবো, দুটো সূত্র হয়। আলোর প্রতিফলনের যে সূত্র, সেই সূত্র হলো দুটি। ঠিক আছে? প্রথম সূত্র খুব ইম্পর্ট্যান্ট, যেটা আমাদের খুব বেশি বেশি করে 10th ক্লাসে ব্যবহার হবে। ঠিক আছে? প্রথম সূত্র কি বলছে? প্রথম সূত্র বলছে যে ধরে নাও আমি একটা তল নিলাম, এইরকম একটা তল, এখানে ডায়াগ্রামে দেখানো আছে। ওকে? অ্যান্ড এই তলে আমি কি করছি, এই তলে আমি একটা রশ্মির বা আপাতিত রশ্মি ধরছি। ওকে? যেটা ধরে নাও এ বি হলো আমাদের আপাতিত রশ্মি। ঠিক আছে? তো এই আপাতিত রশ্মি যখনই এম এন তলে আপাতিত হবে, সঙ্গে সঙ্গে আমরা কি পাবো, এখান থেকে একটা রশ্মি পাবো, যে রশ্মিটা প্রতিফলিত হয়ে যাবে। ঠিক আছে? এই হলো আমাদের প্রতিফলিত রশ্মি। ঠিক আছে? তো এটাকেই তো আমরা প্রতিফলন বলি। তো আমি ধরলাম বিসি হলো আমাদের প্রতিফলিত রশ্মি। এবারে দেখো, এখানে আমরা একটা লম্ব কল্পনা করি। কেমন? লম্ব হলো এইটা। মনে রাখবো, লম্ব সবসময় কি হবে, তলের সঙ্গে 90 ডিগ্রি কোণে হবে। এটা যেন আমাদের ভুল না হয়, 90 ডিগ্রি কোণে হবে। তো সঙ্গে সঙ্গে দেখো, লম্বকে যদি আমি এখানটায় এন ধরি, তাহলে এন বি হলো আমাদের লম্ব। ঠিক আছে? এই লম্বকে বা লম্বর রেসপেক্টে যদি আমি এই কোণটাকে ধরি আই, আর এই কোণটাকে ধরি আর, তাহলে প্রতিফলনের সূত্র কি বলছে? প্রথম সূত্র, প্রতিফলনের প্রথম সূত্র বলছে যে কোণ আই অবশ্যই ইকুয়ালস টু হবে কোণ আর। এর মানে কি, আপাতন কোণ সবসময় কি হবে, প্রতিফলন কোণের সমান হবে। ঠিক আছে? আপাতন কোণ সবসময় প্রতিফলন কোণের সমান হবে। এবারে এটা অবশ্যই আমাদের মাথায় রাখা দরকার যে যখন আমরা কোণগুলো নেব, তখন কিন্তু কোণগুলো তলের রেসপেক্টে হবে না। ঠিক আছে? কোণগুলো সবসময় নর্মাল বা কি বলবো, লম্ব যেটা আমরা কনসিডার করেছি, সেই লম্বর রেসপেক্টে হবে বা লম্বর সাপেক্ষে হবে। যেমন দেখো, তোমাদের বোঝার জন্য আমি এখানে লিখি যে কোণ আই বলেছি না আমি, তো কোণ আই মানে হলো কোণ এ বি এন। ঠিক আছে? কোণ এ বি এন। আবার কোণ আর মানে হলো কি বলবো, কোণ এন বি সি। তাহলে আশা করি তোমাদের বুঝতে আর অসুবিধে হচ্ছে না আমি কোণ আই অ্যান্ড কোণ আর বলতে কি বুঝিয়েছি। তোমরা দেখো, এই দুটোই যদি কোণ তোমরা লক্ষ্য করো, তাহলে আমরা দুটো কোণকেই লম্বর সাপেক্ষে নিয়েছি বা লম্বর রেসপেক্টে নিয়েছি। ক্লিয়ার হয়েছে? ওকে, চলো এবার আমরা দ্বিতীয় সূত্রতে যাই। দ্বিতীয় সূত্র কি বলছে? দ্বিতীয় সূত্র বলছে যে এখানে একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট আছে, আপাতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি আর অঙ্কিত লম্ব, এই তিনটেই কি থাকবে, একই তলে থাকবে। ঠিক আছে? এই তিনটেই একই তলে থাকবে।
এখানে যাতে আমাদের ভুল কখনো না হয়, এই তিনটে কি থাকবে? একই তলে থাকবে। আপাতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং কি অঙ্কিত লম্ব, এই তিনটেই একই তলে থাকবে। এবারে তোমাদের মধ্যে একটা কোশ্চেন হবে যে এই একই তল বলতে কি বোঝাচ্ছে এখানটায়, কোন তল? তাহলে এর আগে যে তল নিলাম সেই তলের কথা কি বলা হলো? যদি এমনটা মনে হয় তাহলে অবশ্যই সেটা তল নয়, এই তলটা একদম আলাদা। আগের যে তলটা আমরা নিলাম সূত্র ওয়ানের জন্য, সে সূত্র ওয়ানে যে তলটা নেওয়া হয়েছে সেই তলটার কাজ হলো জাস্ট আলোকে ফিরিয়ে দেওয়া। আলো ইনসিডেন্ট করলো, আলো আপাতিত হলো, তারপর আলো আবার কি করে গেল? প্রতিফলিত হলো। এর জন্য যেটুকু আমাদের দরকার বা যে তলের দরকার সেই তল লাস্ট সূত্রে আমরা ব্যবহার করেছি। বাট এখন যেটা বলছি সেকেন্ড সূত্র বা দ্বিতীয় সূত্র, যে এখানে বলা হচ্ছে যে আপাতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি আর লম্ব একই তলে থাকবে, সেই তল কিন্তু এই তল নয়। ওকে, দেখো, আপাতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, অঙ্কিত লম্ব তিনটি একই সমতলে থাকবে বা একই তলে থাকবে। এবারে এই যে একই তল, এই জায়গাটা খুব ভালো করে বোঝা দরকার। কারণ দেখো, তোমরা হয়তো অনেকে এইচএস পাস করে যাবে, তারপরেও দেখবে যে কোন তলের কথা বলা হলো আমাদের ক্লিয়ার কনসেপ্ট নেই। ওকে, তো সেই ভুলটা যাতে না হয় বলে আমরা আজকে ভালো করে বোঝার চেষ্টা করব অ্যাকচুয়ালি কোন তলের কথা বলা হচ্ছে। তোমরা ছবিটা লক্ষ্য করো, ছবিটা এখানে একটা তল আছে, ওকে, তল ওয়ান, বোঝা যাচ্ছে? তল ওয়ান। আর দেখো লাল কালারের একটা তল আছে, এটাকে আমি কনসিডার করলাম 2 নাম্বার তল। তাহলে 1 নাম্বার তল হলো কালো তল, আর 2 নাম্বার তল হলো বক্সের মতো, লাল বক্সের মতো কিছু একটা আছে সেটা। এবারে আমি এটাকে 1 নাম্বারে নিলাম, এটা হলো আমার আপাতিত রশ্মি। 2 নাম্বার হলো আমার প্রতিফলিত রশ্মি, ঠিক আছে? আর 3 নাম্বার হলো এখানটায় আমরা যে লম্ব অঙ্কন করেছি সেটা। এবারে দেখো এই তিনটেই কোথায় মিট করেছে? লম্ব বলো, আপাতিত রশ্মি বলো, প্রতিফলিত রশ্মি বলো, এরা সবাই এই কিউ পয়েন্টে সবাই মিলিত হয়েছে। মানে কিউ পয়েন্টে তিনটেকেই আমরা পাচ্ছি, 1 নাম্বার পাচ্ছি, 2 নাম্বার পাচ্ছি, 3 নাম্বার পাচ্ছি। এবারে যদি আমি কোশ্চেন করি যে আমাদের প্রতিফলিত রশ্মি, আপাতিত রশ্মি আর লম্ব কোন তলে আছে, তোমরা কি বলবে? এই কালো তলকে তোমরা অসীম অবধি ধরে নিতে পারো, যেটা অসীম অবধি গেছে, ঠিক আছে? আশা করি তোমাদের বুঝতে অসুবিধে হচ্ছে না যে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার এর মানে হলো আপাতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং অঙ্কিত লম্ব, এই তিনটেই তল একে আছে, 1 নাম্বার তলে আছে, তাই না? 1 নাম্বার তলে আছে। দ্যাট মিন্স যেটা কালো তল আছে সেই তলে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, অর্থাৎ আপাতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং অঙ্কিত লম্ব, এই তিনটেই কোন তলে আছে? কালো তলে আছে, বা তল নাম্বার 1 যেটাকে আমরা কনসিডার করছি সেই তল নাম্বার 1-এ আছে। এবারে তোমাদের কোয়েশ্চেন হতে পারে, এই যে আমরা তল টু বলতে এই তল নয় কিন্তু, হ্যাঁ, এইভাবে যে তল আমরা নিয়েছি একটা সমতল, তোমরা লক্ষ্য করো, এই যে তলটা আছে না, এই যে তলটা আছে যার উপর খাড়াভাবে আমরা কি করেছি? এই কালো তলকে কল্পনা করেছি। এই তলটা হলো কোন তল? যে তল থেকে আলো প্রতিফলিত হচ্ছে, বা যেটাকে আমরা বলে থাকি প্রতিফলক। বোঝা গেছে?
যেটাকে আমরা বলে থাকি প্রতিফলক। তাহলে প্রতিফলক কোনটা? প্রতিফলক হলো এই যে আমি সরলরেখা দ্বারা দেখাচ্ছি যে তলটা না, সেই তলটা হলো প্রতিফলক। এবারে তোমাদের আমি বলি কনসেপ্টটা কেমন হবে। কনসেপ্টটা হলো আমার হাত দেখো, হাতের তালু হলো প্রতিফলক, আর আমার মোবাইলের যে স্ক্রিন তোমরা দেখছো এই স্ক্রিনটা হলো কি? সেই তল, যেই তলের উপর কে আছে? আপাতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং অঙ্কিত লম্ব। ওকে, যে লম্বটা আমরা অঙ্কন করেছি আপাতন কোণ এবং প্রতিফলন কোণ নেওয়ার জন্য, সেটা কোথায় আছে? এই মোবাইল স্ক্রিনে আছে। আর প্রতিফলক কোথায়? প্রতিফলক হলো আমার হাতের উপরে। এর মানে হলো যে প্রতিফলক আর যে সমতলে আপাতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং অঙ্কিত লম্ব আছে, সেটা কি আছে? প্রতিফলকের সঙ্গে 90 ডিগ্রি কোণ করে আছে। ওকে, 90 ডিগ্রি কোণ করে অবস্থান করছে। তাহলে আশা করি বুঝতে তোমাদের আর অসুবিধে থাকলো না যে এখানে যে তিনটে, দ্যাট মিনস আপাতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি আর লম্ব বলছে একই সমতলে থাকবে। এর মানে কি? এর মানে হলো এই তিনটে এই কালো তলে থাকবে। ঠিক আছে, এই কালো তলে থাকবে। আর যে তলটাকে আমি সরলরেখা দিয়ে দেখিয়েছি এখানটায়, ওকে, ঘিরে রেখেছি, এই তলটাতে কি হবে? এই তলটার কাজ হলো শুধুমাত্র আলো পড়ছে, আলোকে প্রতিফলিত করে দেওয়া। আলো পড়লো, আলো প্রতিফলন পাচ্ছি আমরা। দ্যাট মিনস এর মানে কি? এর মানে হলো এই তলটা প্রতিফলকের কাজ করছে। আশা করি সবার ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে, চলো আমরা নেক্সট টপিকে যাই। হ্যাঁ, প্রতিফলনের প্রকারভেদ। আমরা সবাই জানি যে প্রতিফলন অ্যাকচুয়ালি কি হয়? দুই প্রকারের হয়। একটাকে আমরা বলি নিয়মিত বা রেগুলার, আর একটাকে বলি আমরা অনিয়মিত প্রতিফলন, ইররেগুলার অর ডিফিউজড রিফ্লেকশন। দেখো, যেটা নিয়মিত হয় না, সেটা নর্মালি আমরা প্রতিফলনের সূত্রে যেভাবে তল ধরে আমরা বেসিক্যালি প্রতিফলন দেখলাম তেমনটাই। ঠিক আছে, তো নিয়মিত প্রতিফলনের জন্য তোমাদের কিছু এখানটায় কন্ডিশন ধরে নিতে হবে। কি কন্ডিশন থাকবে? মেন কন্ডিশন হলো তুমি যে তল নিচ্ছ, ধরে নাও আমি এই রকম একটা তল নিলাম। ঠিক আছে, এই হলো আমার তল বা প্রতিফলক। এই প্রতিফলক অবশ্যই কি হবে? মসৃণ বা স্মুথ হতে হবে। ঠিক আছে, মসৃণ হতে হবে। অ্যান্ড যখন এটা মসৃণ হবে, দেখো যেগুলো ডটেড আছে সেগুলোকে আমি কি করলাম? সেগুলো অ্যাকচুয়ালি আমার এখানটায় কি নর্মাল 3 আর এটাকে বললাম 4। তো দেখো, 1 নাম্বার 2 নাম্বার হলো আপাতিত রশ্মি। সেই রশ্মিগুলো কি করছে? সেই রশ্মিগুলো এ আর এটাকে নাও বি, সেই রশ্মিগুলো এই মসৃণ তলে পড়ল। তো দেখো, 1 নাম্বার 2 নাম্বার যে মসৃণ তলে পড়েছে এই দুটো রশ্মি, সেই দুটো রশ্মি প্রতিফলনের পর আবার কি করছে? যেমন সমান্তরালে এই তলের উপর পড়েছিল, ধরে নাও এ বি সি ডি তল, এবিসিডি, এবিসিডি এখানটায় প্রতিফলক আমাদের। হ্যাঁ, তো 1 নাম্বার 2 নাম্বার যেমন সমান্তরাল ছিল, সমান্তরাল অবস্থায় এবিসিডি তলের উপর পড়েছে। আবার দেখো, প্রতিফলনের পর আমরা যে 3 নাম্বার আর 4 নাম্বার রশ্মি পেয়েছি, এগুলো সব প্রতিফলিত রশ্মি। এরাও কিন্তু কি হচ্ছে? এরাও একটা আর একটার সঙ্গে সমান্তরালে প্রতিফলিত হচ্ছে।
ঠিক আছে? তাহলে এর মানে হলো যে আমরা সবসময় রেগুলার রিফ্লেকশনের সময় কি পাবো? প্রতিফলিত রশ্মি সমান্তরালে প্রতিফলিত হবে, মানে এই রকম অবস্থায় আমরা প্রতিফলিত রশ্মিগুলো পাব। সবাই সমান্তরাল থাকবে, যেমনটা তারা কি করেছিল, প্রতিফলকের উপর আপাতিত হয়েছিল, সেইভাবে প্রতিফলক থেকে ওরা প্রতিফলিত হয়ে আবার ওই মাধ্যমে ফিরে যাবে সমান্তরাল অবস্থায়। এর প্রতিচ্ছবি কেমন হবে? স্পষ্ট হবে, কারণ দেখো আয়নায় যখন আমরা মুখ দেখি তখন আমরা কি পাই? আমাদের যে প্রতিচ্ছবি সেটা স্পষ্ট হয়, তো স্পষ্ট হবে। ওকে, এবারে আসি আমরা অনিয়মিত প্রতিফলন। অনিয়মিত প্রতিফলনটা দেখো একটু আলাদা। এখানটায় আমরা যদি অমসৃণ প্রতিফলক নিই, যেমন ধরে নাও যে আমাদের ঘরের ওয়াল, ঠিক আছে, আমাদের ঘরের ওয়াল নিলাম, বা কাগজ বা কোনো কার্ডবোর্ডের উপর লাইট বা আলো আপাতিত হলো। তো আমরা যতগুলো এক্সাম্পল বা উদাহরণ নিলাম সবগুলোই কিন্তু কি? অমসৃণ। তো অমসৃণ যদি হয় তাহলে আমরা কি এখান থেকে ভাবতে পারছি? ধরে নাও আমি হয়তো এখানটায় যে দুটো আলোক রশ্মি নিলাম সেই দুটো প্যারালাল, সেই দুটো কিন্তু প্যারালাল। ধরে নাও 1 নাম্বার আর 2 নাম্বার, এ বি সি ডি। এখানে এ বি সি ডি কিন্তু অমসৃণ, ঠিক আছে, যেটাকে আমরা খসখসে বলি, মোদ্দা কথা হলো খসখসে, অমসৃণ। এবারে কি হলো, আমরা যখন এদের প্রতিফলন দেখব, এর প্রতিফলন 3 নাম্বার পেলাম, আর একটার প্রতিফলন দেখা যাচ্ছে এই রকম, যেটাকে আমি 4 নাম্বার বললাম। তোমরা লক্ষ্য করো তো, এই 3 নাম্বার আর 4 নাম্বার এরা দুটো কি সমান্তরাল আসে? এই হলো 3 নাম্বার, আমি আলাদা করে দেখিয়ে দিচ্ছি আবার, এই হলো আমাদের 4 নাম্বার। তো প্রতিফলিত রশ্মি তাহলে সমান্তরাল আমরা পেলাম না, এটাকেই বলা হচ্ছে অনিয়মিত প্রতিফলন বা ইররেগুলার রিফ্লেকশন। এবারে তোমাদের মাথায় সবার কোশ্চেন আসবে যে এটা হলো কেন? এখানে তো সমান্তরাল পেলাম, ভালো কথা, সেটা ছিল রেগুলার বলে সমান্তরাল পেলাম, এটা অনিয়মিত ইররেগুলার, তার জন্য এদের ক্ষেত্রে আমরা সমান্তরাল পেলাম না। মানে আলো অ্যাকচুয়ালি কি হবে? তোমার ছড়িয়ে ছিটিয়ে যাবে, ছড়িয়ে ছিটিয়ে যাবে। যদি আমি আরেকটা এখানটায়, এ হয়তো এইরকম চলে গেল, ঠিক আছে, এটাকে বললাম এ আর এটাকে বললাম বি, কারোর সঙ্গে কারো মিল খুঁজে আমরা কিন্তু পাচ্ছি না এখানটায়। তো এর প্রতিবিম্ব কেমন হবে? অস্পষ্ট হবে, কারণ দেখো নিয়মিত প্রতিফলনের ক্ষেত্রে আমরা কি পেয়েছিলাম? সবাই সমান্তরালে গেছিল, তো আমরা ছবিটাও তাহলে কি পাচ্ছিলাম? মানে প্রতিবিম্ব কেমন পাচ্ছিলাম? পরিষ্কার পরিচ্ছন্ন পাচ্ছিলাম। এখানে কিন্তু আমাদের প্রতিবিম্ব কি হয়ে যাবে? অস্বচ্ছ হয়ে যাবে, ঠিক আছে, আমরা ক্লিয়ারলি প্রতিবিম্বকে দেখতে পাবো না। এবারে যেটা অ্যাকচুয়াল যে জায়গাটা আমাদের দেখতে হবে, যে এরা মানে কি বলবো, একে অপরের সঙ্গে সমান্তরাল হলো না কেন? কেন একে অপরের সঙ্গে কোণ করে নিল? সমান্তরাল মানে কোণ 0, যখনই সমান্তরাল
থাকবে না একটা আর একটা লাইনের সঙ্গে, তখন তাদের মধ্যে কি হবে? বেসিক্যালি নন জিরো কোণ আমরা পেয়ে যাব। তো আমি এটাকে ইরেজ করে দিচ্ছি। হ্যাঁ, দেখো, এটা সমান্তরাল না হওয়ার কারণটাই হলো কোথাও না কোথাও লম্ব এখানটাই ফ্যাক্টর হয়ে গেছে। আমি বললাম যে এই তলটা হলো অমসৃণ বা রাফ। এর মানে কি? এর মানে এই তলটাকে আমরা এইভাবে কল্পনা করতে পারব। কোথাও হয়তো একটু উঁচু আছে, কোথাও হয়তো একটু নিচু আছে, এইভাবে এবড়ো খেবড়ো যেটাকে আমরা বলি। তো দেখো, আমি যদি এখানে কয়েকটা পয়েন্ট নিই, এখানে লাইট পড়েছে, এখানটায় তাহলে আর একটা লাইট পড়বে, আর এখানটায় আর একটা লাইট পড়েছে। এই তিনটে পয়েন্টে তিনটে লাইট আমি ধরে নিলাম। ঠিক আছে, আমি এবারে তোমাদের ড্র করে দেখাচ্ছি যে অ্যাকচুয়ালি কেসটা হচ্ছে কি। এখানে যখন আচ্ছা, আমি এটা একটা লম্ব নিলাম, এখানে তাহলে এইরকম লম্ব হবে, আর এখানটায় হবে এইরকম লম্ব। ঠিক আছে, মনে রাখবে যে লম্ব নেওয়ার নিয়মটা কিন্তু সবসময় কি হবে? 90 ডিগ্রি হবে। হ্যাঁ, 90 ডিগ্রি হবে, তলের সঙ্গে 90 ডিগ্রি কোণে থাকবে। তা আমি যদি এখানটায় আপাতিত রশ্মি এইভাবে নিই, তাহলে প্রতিফলিত রশ্মি এইভাবে পাবো। কারণ আমাদের সবার জানা আছে যে আপাতন কোণ আর প্রতিফলিত কোণ বা প্রতিফলন কোণ এই দুটোই কি হবে? একই হবে বা সেম হবে। ঠিক আছে, এবারে দেখো, আমি 2 নাম্বার কেসে গেলাম। 2 নাম্বার কেসে আমার আপাতিত রশ্মি হলো এটা, জাস্ট ধরে নাও এটা হলো আপাতিত রশ্মি, তাহলে প্রতিফলিত রশ্মি হবে এটা। ঠিক আছে, এখানেও কিন্তু এই দুটো কোণ, আপাতিত কোণ আর প্রতিফলিত কোণ, দুটোই কি হবে? একই হবে। এরপরে দেখো, এখানে আর একটা আমি রশ্মি নিলাম, আর এই গেল এইভাবে। এর ক্ষেত্রেও আমার আপাতন কোণ আর প্রতিফলন কোণ এই দুটো কোণ সমান। কিন্তু তোমরা লক্ষ্য করো, আমি যদি এই রশ্মিগুলোকে 1 নাম্বার, 2 নাম্বার প্রতিফলিত রশ্মি, 3 নাম্বার প্রতিফলিত রশ্মি এইভাবে ধরে নিই, তাহলে 1 নাম্বার প্রতিফলিত রশ্মি এইভাবে গেছে, 2 নাম্বার মোটামুটি দেখো আমরা এইভাবে পেয়েছি, আর 3 নাম্বারকে দেখো মোটামুটি আমরা এইভাবে পেয়েছি। বোঝা যাচ্ছে? 1 নাম্বার, 2 নাম্বার এটা, আর এটা হলো 3 নাম্বার। 3 নাম্বারটা একটু আর একটু বাঁকা করলে মনে হয় ভালো হতো না? আমি 3 নাম্বারটা না একটু বাঁকা করে ড্র করি, কারণ এখানটায় বাঁকা আছে, এইরকম গেছে 3 নাম্বার। সো ক্লিয়ারলি তোমরা বুঝতেই পারছো যে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার যে তিনটে প্রতিফলিত রশ্মি, এই তিনটে প্রতিফলিত রশ্মি একটা আর একটার সঙ্গে সমান্তরালে নেই। কারণ একটাই, কারণটাই হলো যে অমসৃণ তলে আমরা কি দেখব? যে কোনো পয়েন্টে যদি আমরা লম্ব অঙ্কন করি, সেই লম্ব কি করবে? সেই লম্ব যে ডাইরেকশন বা দিক, সেটা একটা লম্বর সঙ্গে আর একটা লম্বর ক্ষেত্রে কি পাবো? বেসিক্যালি কোণ করে থাকতে দেখব। ঠিক আছে, কোণ করে থাকতে দেখব। এখানে তুমি লম্ব ড্র করেছো,
লম্ব হয়ে গেছে এইরকম, তুমি এখানটায় লম্ব ড্র করেছো, লম্ব হয়ে গেছে এইরকম। দেখো, অ্যান্ড তার জন্যই কি হচ্ছে, বেসিক্যালি আমরা প্রতিফলিত রশ্মিকে সমান্তরালে পাচ্ছি না। আশা করি একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে গেছে। তোমরা মনে রাখবে যে অনিয়মিত প্রতিফলনটা কার জন্য আমরা পাই, বেসিক্যালি আমাদের লম্বগুলোর দিক আলাদা আলাদা হয়ে যায়, লম্বগুলো কখনোই আমরা সমান্তরালে পাই না। এটাই হলো মেন ব্যাপার অনিয়মিত প্রতিফলনের জন্য। ওকে, চলো আমরা তাহলে নেক্সট টপিকে যাই। দেখো, নেক্সট টপিকে আমরা সমতল দর্পণের যে ক্যারেক্টারিস্টিক বা ধর্ম বা বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যগুলো একটু আমরা দেখে নেব। ওকে ওকে চলো। এখানে কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কথা বলা হয়েছে। আমরা বাড়িতে সবাই আয়না ব্যবহার করি, মেকআপের জন্য, স্পেশালি চুল ঠিক করার জন্য। তো আমরা কি লক্ষ্য করেছি? আমরা লক্ষ্য করছি আয়নার সামনে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে ঠিক মনে হবে আয়নার পেছনে আমাদের একটা প্রতিচ্ছবির সৃষ্টি হয়েছে। সেটা কি হয়? সেটা সোজা হয়। আমরা এটাও ফিল করব, আমরা যতটা দূরে আয়না থেকে দাঁড়িয়ে আছি ততটা দূরেই আমাদের প্রতিচ্ছবির গঠিত হয়েছে। আমরা এটাও লক্ষ্য করেছি। আর একটা ইম্পর্টেন্ট আমরা পয়েন্ট লক্ষ্য করেছি, সেটা হলো যে আমাদের ডান মনে হয় বাম, বাম মনে হয় ডান। এটাকে পার্শ্বীয় পরিবর্তন বলা হয়। অ্যান্ড দেখো, এই পার্শ্বীয় পরিবর্তন যে প্রিন্সিপাল, এই প্রিন্সিপাল বা এই ধর্মটাকে আমাদের একটা গুরুত্বপূর্ণ কাজে ব্যবহার করা হয়। মানে আমাদের ডেইলি লাইফের কথা বলছি। যেমন দেখো, তোমরা দেখেছো যে কোনো যে গাড়িটা অ্যাম্বুলেন্স, সেখানে অ্যাম্বুলেন্স লেখাটা কখনোই সোজাভাবে লেখা থাকবে না, উল্টোভাবে লেখা থাকবে। এবার তোমাদের মনে হতে পারে যে লিখেছে সে হয়তো অশিক্ষিত। না, সে অশিক্ষিত নয়, সে অবশ্যই শিক্ষিত। আর বেশি কিছুও জানুক বা নাই জানুক, দর্পণের ক্ষেত্রে যে পার্শ্বীয় পরিবর্তন হয়, এই কনসেপ্টটা তার ক্লিয়ার আছে। তাতে লাভ কি হয় উল্টো লিখে? দেখো, কোনো একটা অ্যাম্বুলেন্স যাচ্ছে, অ্যাম্বুলেন্স মানে এমার্জেন্সি সার্ভিস, তাই না? তাদের কাজই হলো রুগীদের হসপিটালে নিয়ে যাওয়া। তো সেটা অবশ্যই এমার্জেন্সি একটা পারপাস। তো নিয়ম হলো যে কোনো অ্যাম্বুলেন্স যখন কোনো ট্রাক বা বাসের পেছনে থাকবে, তখন সামনে থাকা গাড়ির দায়িত্ব হলো অ্যাম্বুলেন্সকে রাস্তা দিয়ে দেওয়া। তো যখন কোনো অ্যাম্বুলেন্স কোনো গাড়ির পেছনে থাকবে, সামনের গাড়ির ড্রাইভার যখন তার লুকিং গ্লাসে দেখবে, তখন ও কি দেখবে? অ্যাম্বুলেন্স লেখাটা সোজা দেখবে। তার বুঝতে সুবিধা হবে যে হ্যাঁ, অ্যাম্বুলেন্স এমার্জেন্সি সার্ভিস। সো ও সঙ্গে সঙ্গে কি করবে? অ্যাম্বুলেন্সকে রাস্তা দিয়ে দেবে, ও নিজের গাড়ি স্লো করবে অ্যান্ড অ্যাম্বুলেন্সকে প্যাসেজ দেবে বা রাস্তা দেবে। এটা হলো নিয়ম। তো দেখো, পার্শ্বীয় পরিবর্তন যেটা আমরা দেখি আয়নার ক্ষেত্রে, সেটা কিন্তু আমাদের ডেইলি লাইফেও তাহলে ইউজ হয়, অ্যান্ড একটা ইম্পর্টেন্ট পারপাসে সেটা ইউজ হয়। ঠিক আছে? আর একটা কথা বলতেই পারি যে আমাদের যে প্রতিবিম্ব হবে সেটা কাল্পনিক হবে, বাস্তব তো নয়, এবং সেটাকে আমরা কোনো পর্দায় ধরতে পারবো না। এটা কাল্পনিক, ফিকটিশিয়াস, যেটাকে আলোর ক্ষেত্রে ভার্চুয়াল বলা হয়। ওকে, তো দেখি আমরা। দেখো, কাল্পনিক বা ভার্চুয়াল, ঠিক আছে? আমরা এই সব প্রতিবিম্বকে পর্দায় ধরতে পারবো না। প্রতিচ্ছবি কি হবে?
সোজা হবে, যেটাকে ইরেক্ট বলা হয়। হ্যাঁ, আমরা যেমন দেখি যে হ্যাঁ সোজা হচ্ছে তেমনটাই। এক্ষেত্রে কখনোই ইনভার্টেড বা উল্টো প্রতিচ্ছবি আমরা পাই না। হ্যাঁ, এই একটা পয়েন্ট যেটা আমি মিস আউট করে গেছি, যে আকার কি হবে, সবসময় একই হবে। আমরা ম্যাগনিফিকেশন বলে বা কি বলবো বর্ধন ওকে বলে একটা টার্ম পড়ব আমরা যখন মেন সিলেবাসে যাব, সেখানে আমরা দেখব যে ম্যাগনিফিকেশন সমতল দর্পণের ক্ষেত্রে কি হবে, এক হবে। ঠিক আছে, এক হবে। আমি ইন ডিটেলে আলোচনা করব। একটু আগে বললাম দূরত্ব, আয়নার যত দূরে আমরা দাঁড়াবো আমাদের মনে হবে আয়না থেকে বা আয়নার পেছনে ততটা দূরে আমাদের প্রতিচ্ছবি গঠিত হয়েছে। ঠিক আছে, বোঝা গেছে? আর পার্শ্বীয় পরিবর্তন, যেটা আমি একটু আগে বা ল্যাটারাল ইনভার্সন যেটাকে বলা হয়, এই যে অ্যাম্বুলেন্স দিয়ে আমি তোমাদের এক্সাম্পল বলছিলাম, এই অ্যাম্বুলেন্স আমাদের ডেইলি লাইফে ব্যবহৃত হয়। আমরা কি দেখব, আয়নাতে মুখ রাখলে, বিশেষ করে মুখ তো সিমেট্রিক, ওকে, তার জন্য আমরা সেইভাবে বুঝতে পারি না, বাট আমাদের ডান বাম নিয়ে আমরা মাঝে মাঝে কনফিউজড হয়ে যাই, ডান হয়ে যায় বাম, বাম হয়ে যায় ডান। ঠিক আছে, সো এটাকে বলা হয় পার্শ্বীয় পরিবর্তন। ওকে, তো এই জায়গাগুলো আমরা আজকে বেসিক্যালি একটু রিভাইজ করে নিলাম, আমাদের জন্য খুব সুবিধা হবে। আমরা নেক্সট ক্লাসে আমাদের যে মেন সিলেবাস, সেই সিলেবাস মানে গোলীয় দর্পণ ডিটেলে আমরা নেক্সট ক্লাসে পড়ব। মানে আমাদের যে মেন সিলেবাস সেটা নেক্সট ক্লাসেই শুরু হবে। বাট একটা কথা বলে রাখি, এই সিলেবাসটা কিন্তু আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ আজকের যেটা ক্লাস, কারণ অনেকে হয়তো একটু ভুলে গেছি আমরা, তো ওইটা ভুলে গেলে আমাদের কিন্তু গোলীয় দর্পণ বুঝতে অসুবিধা হবে। সো আমাদের যে মেন সিলেবাস, সেই সিলেবাসটা যাতে বুঝতে অসুবিধে না হয় বলে আমার ফার্স্ট ক্লাসটা আমি অ্যাকচুয়ালি রিভিশন ক্লাস হিসেবেই আমরা রাখলাম। আমরা নেক্সট ক্লাসে অবশ্যই মেন সিলেবাস বা কোর সিলেবাস নিয়ে আলোচনা করব। আমি ক্লাস এখানেই শেষ করছি। নেক্সট ক্লাসে আমরা গোলীয় দর্পণ পড়ব। দ্যাটস অল ফর টুডে। See you in the next class.